ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন আইপে নিবেদিত সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন চৌধুরী। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ আমার অতিথি হয়ে এসেছেন সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল এবং সাপ্তাহিকের সম্পাদক গোলাম মুর্তজা। স্বাগত আপনাদের দুজনকেই আজকের সংবাদ সম্প্রসারণে। আমরা শুরুতেই আজকের দিনের যেসব খবর নিয়ে আমরা কথা বলবো, উল্লেখযোগ্য খবরগুলো দেখে নিই। জানিয়ে দিই দর্শক, মার্কেন্টাইল ব্যাংক আজকের সংবাদ শিরোনামগুলো। সরকারি চাকরিতে কোটা বাতিল করে পরিপত্র জারি, কোটা বহালের দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ। জনগণের ভাগ্য উন্নয়নই আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য, উন্নয়ন মেলার উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। এবং বঙ্গবন্ধু মেডিকেলেই হবে খালেদা জিয়ার চিকিৎসা। 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ হাইকোর্টের। 3 জন থাকবেন বিএনপি নেত্রীর পছন্দ মতো। সরকারি চাকরিতে কোটা বাতিল করে পরিপত্র দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সকালে এই পরিপত্র জারি করা হয়। বুধবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভায় সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কোটা বাতিলের প্রস্তাব অনুমোদন হয়। এর আগে সরকারি চাকরির ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ক্যাডার, নন ক্যাডার পদে কোটা প্রত্যাহার এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর অন্য পদগুলোতে কোটা বহাল রাখার সুপারিশ করে কমিটি গত 20শে সেপ্টেম্বর সরকারি কোটা বাতিলে সচিব কমিটির সুপারিশ অনুমোদন করেন প্রধানমন্ত্রী। গত 17ই ফেব্রুয়ারি সরকারি চাকরিতে বর্তমান কোটা পদ্ধতি সংস্কার দাবিতে আন্দোলন শুরু হয়। এর পরিপ্রেক্ষিতেই 11ই এপ্রিল প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দেয়া ভাষণে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করার ঘোষণা দেন। এদিকে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে শনিবার বিকেলে শাহবাগে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। কোটা বাতিলের সরকারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে রাজধানীর শাহবাগের বিক্ষোভ থেকে এই ঘোষণা দেয় তারা। এ সময় এই সিদ্ধান্তের বিরুদ্ধে রিট করার কথাও জানায় তারা। একই দাবিতে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ করেছে মুক্তিযোদ্ধার সন্তানরা। সকালে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নেয়। মৎস্য ভবন মোড় থেকে সায়েন্স ল্যাব ও কারওয়ান বাজারের দিকে কোনো যানবাহন যেতে পারেনি। বুধবার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরি থেকে সব ধরনের কোটা বাতিলের প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করা। সকালে গণভবনে ভিডিও কনফারেন্সিং এ উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। মেলা উপলক্ষে এসএসসি শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে ডিজিটাল পাঠ সহায়িকা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশ ও 2041 সালের মধ্যে উন্নত বাংলাদেশের স্বপ্ন নিয়ে 2008 সালে শেখ হাসিনার নেতৃত্বে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসে আওয়ামী লীগ সরকার। টানা 1 দশক ক্ষমতায় থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। শিল্প, শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে অভাবনীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। এসব অর্জনের কথা জনগণের কাছে তুলে ধরতে উন্নয়ন মেলার আয়োজন করেছে সরকার। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। জানান, আগামী প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার। বাংলাদেশে কোনো ভিক্ষুক থাকবে না, কোনো গৃহহারা মানুষ থাকবে না। প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে বাঁচবে, উন্নত হবে, কেউ ক্ষুধার্ত থাকবে না, অসুস্থ অবস্থায় বিনা চিকিৎসায় কেউ মৃত্যুবরণ করবে না। এটাই আমাদের লক্ষ্য, যেটা জাতির পিতা করতে চেয়েছিলেন। শিক্ষার আধুনিকায়নে এসএসসি শিক্ষার্থীদের 3টি বিষয়ে ডিজিটাল পাঠ সহায়িকা উপহার দেন শেখ হাসিনা। এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমার পক্ষ থেকে একটা উপহার, সেটা হচ্ছে পরীক্ষার্থীদের জন্য বাংলা, ইংরেজি, গণিত বিষয়ে অনলাইন ডিজিটাল পাঠ সহায়িকা। অর্থাৎ অনলাইনেই তারা এই বিষয়গুলি সম্পর্কে শিক্ষা নিতে পারবে, সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি। সেই সাথে শুধু ইংরেজি না, প্রায় 10টি ভাষায় আমরা একটা অ্যাপস তৈরি করে দিয়েছি, যা অনলাইনে পাওয়া যাবে এবং যে কোনো ভাষা শিক্ষা গ্রহণ করতে পারবে। পরে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কয়েকটি জেলার মানুষের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় উত্তরবঙ্গে একটি কৃষি বিশ্ববিদ্যালয় করার প্রতিশ্রুতি দেন তিনি। ওই অঞ্চলে একটা কৃষি বিশ্ববিদ্যালয় আমরা করে দেব। হিমেল মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য দ্রুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে একটি মেডিকেল বোর্ড গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ডক্টর আব্দুল জলিল চৌধুরী, ডক্টর বদরুন্নেসা চৌধুরী সহ আরও 3 জন চিকিৎসক যারা সাচিব বা ড্যাবের সাথে যুক্ত নয় এমন চিকিৎসকদের দিয়ে মেডিকেল বোর্ড গঠন করতে বলা হয়েছে। খালেদা জিয়ার সামাজিক মর্যাদা ও সম্মান বজায় রেখে তার চিকিৎসার ব্যবস্থা করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশও দেওয়া হয়েছে। গত 9 সেপ্টেম্বর বিশেষায়িত হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে একটি রিট করা হয়, তবে রিটটির শুনানি বারবার পিছিয়ে যায়। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 5 বছরের সাজাপ্রাপ্ত হয়ে চলতি বছরের 8 ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন খালেদা জিয়া। ইমিডিয়েটলি তাকে অ্যাডমিট করার জন্য বলেছে এবং তার ইচ্ছামতো 3 জন ডাক্তার, তার চয়েস মোতাবেক 3 জন ডাক্তারের বোর্ডে থাকবে এবং মোট 5 জনে। একজন দণ্ডপ্রাপ্ত আসামি তার ইচ্ছামতো, তার সিলেকশন মতন যে কোনো হাসপাতালে, প্রাইভেট হাসপাতালে তার চিকিৎসা হতে পারে না। তাকে চিকিৎসার সরকারই দেবে, কিন্তু সরকারি যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানে রেখে সেটা দিতে হবে। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে ফার্মার্স ব্যাংকের 2টি অ্যাকাউন্ট থেকে 4 কোটি টাকা এসকে সিনহার অ্যাকাউন্টে পাঠানোর ঘটনায় অনিয়মের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ নিয়ে প্রয়োজনে যুক্তরাষ্ট্রে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটি জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি। দুদক চেয়ারম্যান জানান, এই ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে ফার্মার্স ব্যাংকের অ্যাকাউন্টে অবৈধ লেনদেনের অভিযোগে ব্যাংকটির এমডি সহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে রাখা হয়। দুটো ঋণ প্রক্রিয়ায় জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে এবং সেখানে অনেকেরই সংশ্লিষ্টতা পাওয়া গেছে। আমরা সেগুলা বিচার বিশ্লেষণ করছি। এই টাকা মানি লন্ডারিং বা বিভিন্ন জায়গায় যাওয়া, নগদ উত্তোলন, এ সকল বিষয়ে অনেক কিছু এসছে। জানিয়ে দিলাম আজকের দিনের উল্লেখযোগ্য সংবাদগুলো, যেগুলো নিয়ে আমরা কথা বলবো, আলোচনা করবো আমার অতিথিদের সাথে। প্রথমেই একটা বিষয় নিয়ে একদম ছোট করে আপনাদের একটু মন্তব্য জানতে চাই যে উন্নয়ন মেলা উদ্বোধন করলেন গোলাম মুর্তজা। উন্নয়ন মেলা উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী। মানে গত বছর আমরা দেখেছি এরকম উন্নয়ন মেলা হয়েছে। আসলে এই মেলাটার গুরুত্ব কতটুকু, মাহাত্ম্য কেমন, আপনি কিভাবে এক লাইনে বলা একটু মুশকিল, তাহলে ভুল বোঝাবুঝির আচ্ছা ঠিক আছে, একটু বড় করে 2-3 লাইন বলি। বাংলাদেশ 1971 সাল পরবর্তী ধাপে ধাপে উন্নতি হয়েছে, এটা নিয়ে অস্বীকার করার কেউ অস্বীকার করতে পারবে না যে আমাদের উন্নতি হয়েছে। একটি পরিসংখ্যান বলি, হংকং সাংহাই ব্যাংকিং কর্পোরেশন, যেটা HSBC নামে পরিচিত, তারা একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টে এই মুহূর্তে বাংলাদেশের বিশ্ব অর্থনীতিতে অবস্থান 42তম। এখন তারা একটি রিপোর্ট প্রকাশ করেছে, তারা সেই রিপোর্টে বলেছে 2030 সালের মধ্যে বাংলাদেশ বিশ্ব অর্থনীতির 26তম দেশে পরিণত হবে। এই পরিসংখ্যানগুলো দিয়ে বোঝা যায় আমাদের যে অগ্রগতি হচ্ছে সেটি খুব পরিষ্কার করে বোঝা যায়। সেই হিসাবে আমাদের উন্নয়ন, অগ্রগতি সবকিছু ঠিক আছে, এই পর্যন্ত সব ঠিক আছে। আমি ব্যক্তিগতভাবে যেটা বিশ্বাস করি সেটি হচ্ছে উন্নয়ন হচ্ছে আমি কাজ করছি, দেশ এগিয়ে যাচ্ছে, এটি একটি দিক, এবং সেটি যদি সত্যি সত্যি এগিয়ে যায় এবং জনমানুষের ভাগ্যের যদি পরিবর্তন হয়, সেটি মেলা করে দেখানোটা আমার কাছে মনে হয় না খুব জরুরি। এটি এমনিতেই দেখা যাবে, এমনিতেই বোঝা যাবে, মানুষ অনুধাবন করবে। আমার ব্যক্তিগত অবস্থান এটা। আর মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন, যেটি করছেন সেটি তো আছেই, এখানে আমার খুব বেশি কিছু বলার নেই। না, আমি যেটা মনে করি যে দৃশ্যমান কিছু তো সবসময় উৎসব ব্যঞ্জক। আমি আজকে নিজেও দেখেছিলাম, যেটা আমি মুহূর্তকে বলছিলাম, যেটা হয়েছে প্রত্যন্ত অঞ্চলে যাওয়া এবং একদম সাধারণ মানুষ যখন সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ পায়। যেমন সম্ভবত বাগেরহাটে আমি দেখলাম যে একজন প্রতিবন্ধী ভিক্ষুক, ওটা ওই জেলাটা বোধ বাগেরহাট বা ভিক্ষুক মুক্ত জেলা, আগে ভিক্ষুক ছিলেন, এখন উনি অন্য কিছু করে নিজেই উপার্জন করছেন, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছেন। এগুলোর কিছুটা দেখনধারীর চেয়ে বড় কথা কিছুটা কিন্তু একটু উৎসাহ ব্যঞ্জক ব্যাপারও থাকে। আমি মনে করি হ্যাঁ, উন্নয়নটা চালিয়ে যেতে হবে, এগুলো সরকারি কার্যক্রম থাকি, এটা নিয়ে আর কিছু বলার নেই। তবে এই সরাসরি সাধারণ মানুষ, একদম প্রান্তিক মানুষ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারছে, এটা একটা না একটা এফেক্ট তো আছেই।
পজিটিভ সেন্সে বলছি। নিশ্চয়ই আমরা এবারে একটু কথা বলতে চাই যে বিএনপিকে কমনওয়েলথ চিঠি পাঠিয়েছে, কমনওয়েলথের মহাসচিব চিঠি পাঠিয়েছেন নির্বাচনে অংশ নেওয়ার তাগাদা দিয়ে। এখন আসলে আপনাদের কি মনে হয়, আপনাদের দুজনের কাছে পর্যালোচনা জানতে চাই যে কিছুদিন আগে কিন্তু বিএনপি মহাসচিব জাতিসংঘেও গিয়েছিলেন, সেখানে গিয়ে জাতিসংঘের সহকারী মহাসচিবের সাথে কথা বলে এসেছেন। মানে বিএনপির জন্য এই বিষয়টি কেমন হয়ে দাঁড়াবে? আমরা অবশ্য বিএনপি একটি মিটিংও করেছে এই মুহূর্তে, আমরা সেখান থেকেও জানবার চেষ্টা করব তাদের সবশেষ কি হলো, আলোচনা হলো। গোলাম মুর্তজা, একটু যদি আপনি বলেন যে আসলে বিএনপির উপর এটি কেমন প্রভাব রাখছে। আমরা মাঝে মধ্যে আলোচনা করি যখন দেশের বাইরের কোনো একটি সংস্থা, কোনো একটি দেশ বা দেশের ভেতরে থেকে সেই সমস্ত সংস্থার প্রতিনিধিরা যখন কথা বলেন, তখন আমাদের এখানে দুটি আলোচনা হয়। একটি আলোচনা হয় যখন যার পক্ষে যায় তখন সে বিষয়টিকে স্বাগত জানান, যখন যার বিপক্ষে যায় তখন সে বিষয়টির প্রতি এক ধরনের বিএনপির পক্ষে না বিপক্ষে। এখন এটি পক্ষে বা বিপক্ষের চেয়ে বড় ব্যাপার যেটি যে বিএনপি নির্বাচনে অংশ নিতে চায়, এর বাইরে আন্তর্জাতিক অঙ্গনের বাংলাদেশের প্রতি আগ্রহ যাদের আছে তারা সবাই চায় যে বাংলাদেশে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য একটি নির্বাচন হোক, সব দল অংশ নিক। বিশেষ করে কমনওয়েলথের মতো শক্তিগুলো তো, সংগঠনগুলো তো চাই, সংস্থাগুলো তো চাই। সেরকম একটি জায়গা থেকে বিএনপি অংশ নেবে কি নেবে না, যেহেতু রাজনীতিতে এই গুঞ্জনটি আছে, আলোচনাটি আছে, সেরকম জায়গার থেকে এই প্রসঙ্গটি আলোচনায় এসেছে। বিএনপিকে বলা হয়েছে যে তোমরা নির্বাচনে অংশ নাও। এখন বিএনপির যখন এই কথা আসবে তখন সেখানে আলোচনা হবে আমি অংশ নিব, বলেছে বিএনপিকে অংশ নিতে, তোমার চিঠি দিয়ে বলেছে, নিশ্চয়ই এর উত্তরে বিএনপি একটা উত্তর দিবে বা বিএনপি মৌখিক কথা বলবে। সেখানে বিএনপি হয়তো এই যে বাইরে যে কথাগুলো বলছে, একটা সুষ্ঠু নির্বাচন চাই, সংসদ ভেঙে দিতে হবে, নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে, নিরপেক্ষ সরকার হতে হবে, তার যে দাবি আছে কতটুকু হবে সেটা আলাদা ব্যাপার, এই বিষয়গুলো দেখতে হবে। তখন আবার এই সমস্ত সংস্থাগুলো কথা বলবেন যে ঠিক আছে আমরা এই বিষয়গুলো নিয়ে সরকারের সঙ্গে কথা বলবো, সরকারকে বলবো। তারা আবার আহ্বান জানাবেন সরকারকে যে একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করেন, সবার জন্য সমান সুযোগ তৈরি করেন। জি, মানে মধ্যস্থতার একটা প্রক্রিয়া, মধ্যস্থতা। অথবা মধ্যস্থতার চেয়ে বড় ব্যাপার হলো, দেখেন বর্তমান পৃথিবীতে আমি ওই যে যেটা বলছিলাম যে আমি পক্ষে গেলে সমালোচনা প্রশংসা নিব আর বিপক্ষে গেলে সমালোচনা করব, ওইভাবে আসলে বর্তমান পৃথিবীটা চলে না। বর্তমান পৃথিবীতে ইচ্ছে করলেও আমি সবাইকে বাদ দিয়ে চলতে পারবো না। বাংলাদেশে একটি খারাপ ঘটনা ঘটলে তার সমালোচনা পৃথিবীর বহু দেশ থেকে হবে, ভালো একটি ঘটনা ঘটলে সেটার প্রশংসা সব দেশ থেকে করবে। যেটা করা দরকার আমাদের, যে জায়গাটাতে একজন নাগরিক হিসেবে আমার যেটা প্রত্যাশা, কমনওয়েলথ হোক, মার্কিন যুক্তরাষ্ট্র হোক, ইউরোপিয়ান ইউনিয়ন হোক, ভারত হোক বা যে কোনো দেশ হোক, যেই হোক, আমরা চাই যে আমাদের এখানে যে সিস্টেমটা আমরা তৈরি করতে চাচ্ছি, গণতান্ত্রিক একটা সিস্টেম, মত প্রকাশের অধিকার, মানুষের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা নিয়ে বেঁচে থাকার যে অধিকার, উন্নয়নের একটু আগে যে কথা বললাম সেটি, সমভাবে বন্টন, ন্যায্যতা প্রতিষ্ঠা, এই কাজগুলো আমি যতগুলো বললাম ততগুলো যদি হয়ে যেত তাহলে তো কোনো সমস্যাই থাকতো না। সেটা তো সম্ভব নয়। যতগুলো সম্ভব আমাদের যদি আন্তরিকতা থাকতো বা থাকে, তাহলে এই যে বাইরের কারো কথার বিএনপিকেও চিঠি দিতে হবে না, সরকারকেও বলতে হবে না। আমরা একটু জেনে নিই যে বিএনপি আসলে কি সিদ্ধান্ত নিচ্ছে। জাকারিয়া কাজল, আমি একটু আমাদের সহকর্মী সাইফুল এই আজকের যে বৈঠকটি হলো বিএনপি নেতাদের, তাদের সেই বৈঠকে সেখানে ছিলেন, আমি একটু তার কাছ থেকে জানি। সাইফুল, আপনি আমাদের একটু বলবেন যে আজকের বৈঠকে কারা এসেছিলেন এবং বৈঠকটি শেষ হয়েছে বলে আমরা জানতে পারছি, কি হলো বৈঠকে? শারমিন, আজ বিকেল 5:30টার সময় কিন্তু বিএনপি চেয়ারপারসনের গুলশানের এই রাজনৈতিক কার্যালয়ে তার এই স্থায়ী কমিটির যে সদস্যরা আছেন বিএনপির, তাদের নিয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এবং 8টার সময় এই স্থায়ী কমিটির বৈঠকটি শেষ হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু ইতিমধ্যেই এখানকার যারা স্থায়ী কমিটির নেতারা যারা ছিলেন, শীর্ষ নেতারা, তারা কিন্তু ইতিমধ্যেই এখান থেকে চলে গেছেন। তো আমরা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে আমরা বৈঠকের বিষয়টিতে জানতে চেয়েছিলাম এবং তিনি আমাদের যেটি জানিয়েছেন যে খালেদা জিয়ার মুক্তি সহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে ইভিএম বন্ধ সহ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন সহ 7 দফা দাবিতে যে তাদের যে দাবি রয়েছে, সেই দাবিগুলো আদায়ের লক্ষ্যে কিন্তু তারা
তারা কিন্তু প্রতিদিনই কিন্তু স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বিএনপি নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে তারা প্রতিদিনই কিন্তু বৈঠক করছেন এবং সেই ধরনেরই বৈঠক কিন্তু আজকে এখানে অনুষ্ঠিত হয়েছে এবং এখানে কিন্তু ওই কমনওয়েলথের যে মহাসচিবের যে চিঠির বিষয়টি যেটি বিএনপি মহাসচিবের কাছে এসেছে এবং সেটি নিয়েই কিন্তু মূলত আজকের যে আগ্রহের জায়গাটি ছিল সেই বিষয়ে বিএনপি মহাসচিব যেটি বলেছেন যে তারা যেমনটি চিঠি দিয়েছেন এবং বিএনপির পক্ষ থেকেও কমনওয়েলথের মহাসচিবের কাছে চিঠি পাঠানো হবে, এর বাইরে কিন্তু তিনি কোনো মন্তব্য করতে আগ্রহী হননি এবং তিনি যেটি বলেছেন তাদের নিয়মিত যে কার্যক্রম, তাদের দাবি দাওয়া আদায়ের জন্য যে নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের নিয়ে যে নিয়মিত বৈঠক, সেই বৈঠকটি কিন্তু আজকে অনুষ্ঠিত হয়েছিল। তার মানে কমনওয়েলথের চিঠি বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাননি। সাইফুল, আর একটা বিষয়, খালেদা জিয়াকে বঙ্গবন্ধু মেডিকেলেই পাঠানোর জন্য হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছে, সেই বিষয়ে কি কোনো প্রতিক্রিয়া জানতে পেরেছেন? কোনো কথা হয়েছে কিনা আপনি কি জানতে পারলেন? শারমিন, আসলে বৈঠকে বিভিন্ন বিষয় নিয়েই তারা কথা বলেছেন, বিভিন্ন ইস্যু নিয়ে তারা কথা বলেছেন, কিন্তু বিএনপি মহাসচিব কিন্তু আজ আর কি সবগুলো বিষয় নিয়ে তিনি কথা বলতে আগ্রহ প্রকাশ করেননি এবং তিনি আসলে বলতেও চাননি এবং শুধুমাত্র এই কমনওয়েলথের যে চিঠিটি এসেছে তার বরাবর সেই চিঠিটির বিষয়ে তিনি একটি শুধু মন্তব্য করে গেছেন যে সেই চিঠির কারণে তারা সেই চিঠিটির উত্তর দিবেন, এছাড়া কিন্তু আসলে তিনি অন্য কোনো বিষয়ে কোনো মন্তব্য করেননি। সাইফুল, ধন্যবাদ আপনাকে। মানে খুব বেশি কিছুতে সেই বৈঠক সম্পর্কে আসলে জানা যায়নি। ধন্যবাদ। বৈঠকে অনেক বিষয় আলোচনা হয়েছে, সবগুলো যে প্রেসকে বলবেন বা ব্রিফ করবেন। আমার ধারণা মূলত বৈঠকে আজকে যেহেতু বেগম জিয়ার চিকিৎসাটা একটা বিশাল ইস্যু ছিল এবং আমার ধারণা এটাই বোধহয় গুরুত্ব পেয়েছে, কারণ বিএনপির যেটা দাবি ছিল বা রিটে যেটা বলেছিলেন জয়নুল আবেদিন সাহেব যে তারা চাচ্ছিলেন অ্যাপোলো বা ইউনাইটেডের চিকিৎসা করানোর ব্যাপারে, ইউনাইটেড অথবা অ্যাপোলো। তো আজকে তো কোর্ট রায় দিয়ে দিয়েছে বঙ্গবন্ধুতেই হবে। তবে যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে যে চিকিৎসকদের, মানে এটা পজিটিভ বলছি, আবার নিজের কাছে একটু লজ্জা লাগছে যে আমরা কোথায় চলে গেছি, ডাক্তার থেকে আরম্ভ করে সকলকে, যেমন সাচিবের ডাক্তার হতে পারবে না, ড্যাবের ডাক্তার হতে পারবে না। আমরা দলীয়করণটা আমাদের মধ্যে কোন পর্যায়ে গেছে যে আদালতকে বলে দিতে হয় এই হতে পারবে না, তো সেটা অন্য প্রসঙ্গ। বাট এটা প্রত্যেক প্রফেশনের জন্য, না প্রত্যেক প্রফেশনের জন্য কিন্তু কোনো প্রফেশন এটা গৌরবের না, কিন্তু এটা বাস্তবতা। তো আমার ধারণা এই বিষয়টি আলোচনা হয়েছে। আর কমনওয়েলথের চিঠি ইটস এ রুটিন ওয়ার্ক, কমনওয়েলথ চিঠি দিয়েছে কারণ উন্নয়ন সহযোগীরা সবাই বলছে যে সকল অংশগ্রহণমূলক নির্বাচন, এটা সরকারও বলছে, বললেই তো হবে না, জিনিসটা কি হবে সেটা দেখতে হবে। তবে আমার বিশ্বাস বিএনপি নির্বাচনে যাবে, এটা আমি অনেকবারই বলি। আর কমনওয়েলথের চিঠি যেটা আপনি জাতিসংঘে বিএনপি দেখা করতে চেয়েছিল, বিএনপি চিঠি দিয়েছিল কমনওয়েলথ, ইউরোপিয়ান ইউনিয়ন এবং জাতিসংঘ তিনটি সংস্থাকে চিঠি দিয়েছে, দেখা করতে চেয়ে পার্টিকুলারলি চিঠি দিয়েছিল জাতিসংঘ। আর কমনওয়েলথ বলেছে আমাদের দেশে তো কি নাম ওই ভদ্রলোকের মধ্যে যে আসলো যে একবার তারানকো, এরকম তো আমরা অনেক কিছু দেখেছি। আর এখন এই যেটা পরিবেশের কথা বলছি, মাননীয় প্রধানমন্ত্রী তো জাতিসংঘে বলে এসছেন যে খুব সুন্দর পরিবেশ আছে, এই খুব সুন্দর পরিবেশ আছে উনি বলছেন, সরকার বলছে, আর এরা বলছে না। এবং আপনি দেখেন আরেকটা ডেভেলপমেন্ট কিন্তু আছে এর মধ্যে, যে ঐক্য প্রক্রিয়া যুক্ত ফ্রন্ট, আগামী একটা মাস বোধহয় খুবই গুরুত্বপূর্ণ। মানে সব পক্ষেরই একটা বিদেশিদের কাছে একরকম বিদেশিদের আস্থায় নেওয়ার একটা তৎপরতা আছে কিনা আপনার কাছে, এটা একটু আরেকটু স্পষ্ট হই। যেমন জাতিসংঘে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন অংশগ্রহণমূলক নির্বাচন করতে চান। কমনওয়েলথের মহাসচিব তিনি 8ই আগস্ট বাংলাদেশে এসেছিলেন, ঢাকা এসেছিলেন, তখনও মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন অংশগ্রহণমূলক নির্বাচন, সেই আস্থা থেকেই চিঠি পাঠিয়েছেন বিএনপিকে। আবার আজকে বাণিজ্যমন্ত্রী ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতদের বলেছেন অংশগ্রহণমূলক মানে নির্বাচনের বিষয়ে। অন্যদিকে জাতিসংঘে যে চিঠি পাঠিয়েছে বিএনপি তিনটি সংস্থাকে, জাতিসংঘে গিয়ে বৈঠকও করে আসছে, এই মানে পুরো বিষয়টা পুরো বিষয়টা এর মধ্যে কিন্তু এক কথা একটা চমৎকার জবাব দিয়েছে যে বিদেশিরা তো বটে, ইভেন কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যখন কোনো সার্ভে করে সেটা যখন আমার পক্ষে যায় আমি এটা নিয়ে খুব উচ্চকিত থাকি, আর যখন এটা আমার বিপক্ষে যায় তখন আমি এটাকে এমনভাবে নেগলেক্ট করি যে এটা কোনো বিষয় না, এই সংস্থা কোনো সংস্থাই নেই, এটা কিন্তু আমাদের কালচার। এবার আমি যেটা মনে করি ইলেকশনটা নিয়ে গভর্নমেন্ট তো তার কথা বলছে, অপোজিশন তার কথা বলছে, এটা একটা মাঝামাঝি কিছু হবে বলে আমার বিশ্বাস। এবং আমি অনেক দিন ধরে বলছি বিভিন্ন সাথে বিএনপিকে এবার নির্বাচন আসতে হবে। এখন দর কষাকষিটা কি পর্যায়ে, কারণ দেখেন মাননীয় প্রধানমন্ত্রী বা দলের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে আলোচনার কোনো অবকাশ নেই, কোনো সুযোগ নেই। কিন্তু আবার মাননীয় প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে যে বললেন যে কিছু দলের সাথে বৈঠক ইতিমধ্যে হয়েছে, সামনে আরো না আমি আসছি, উনি কিন্তু বলছেন যে না
ওই যে আমাদের রাজনীতি একটা খুব ক্লিশে কথা আছে না, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এবং আনুষ্ঠানিক আলোচনা না হওয়া মানে কি অনানুষ্ঠানিক কিছু হচ্ছে না, বিহাইন্ড দ্য স্ক্রিন কিছু হচ্ছে না, এটা তো আপনার ভাবার কোনো কারণই। কারণ একটা কথা মনে রাখতে হবে, ওই নির্বাচনের পর থেকে আওয়ামী লীগ একেবারে লিগ্যালি, তারপরে আপনার সাংবিধানিকভাবে একটা বৈধ সরকার, দেশে বিদেশে প্রশংসিত সরকার, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু মনের কোনায় কোথাও কিন্তু একটু একটা খিচ আছে, যার জন্য প্রধানমন্ত্রী কিন্তু বারবার বলছেন যে সবাই আসুক, সবাই আসুক। আবার বলছেন, অনেকে বলছেন আওয়ামী লীগে কেউ না আসলে আমরা কি করব, কিন্তু সবার কিন্তু একটা ইচ্ছা আছে যে সবাই আসুক, এবং ওই ইচ্ছার প্রতিফলনটা এই নির্বাচনে ঘটবে বলে আমি বিশ্বাস করি। এই বিষয়ে একটু আপনার মন্তব্য নিয়ে আবার চিকিৎসার বিষয়ে জানতে চাইবো। মানে এই নির্বাচনে করা বা না করা, কমনওয়েলথের চিঠি, না ওইটা আমি আমার আগের অংশে বলেছি যে সরকারের পক্ষ থেকে ইউরোপিয়ান ইউনিয়নকে বলা হচ্ছে যে নির্বাচন কেমন হবে, কি হবে বোঝা হচ্ছে, বিএনপি জাতিসংঘে যাচ্ছে, আপনি যেটা বললেন। আমাদের এই কথাগুলো জরুরি, মানে এই কথাগুলো বাদ দিয়ে আমরা থাকতে পারবো না। আমি আগের অংশে যেটি বলেছি যে তারা এমনভাবে আমাদের সঙ্গে সম্পৃক্ত, এই কথাগুলো তাদের কাছ থেকে আমাদের শুনতে হবে। আমার প্রসঙ্গেও কোনো রকম কথা তারা বলবেন? আমি দুঃখিত আপনাকে কোন প্রসঙ্গে? যে গতকাল যে মাননীয় প্রধানমন্ত্রী বললেন নির্বাচনকালীন সরকারের সুনির্দিষ্ট কোনো ফর্মুলা এখনো পর্যন্ত নেই, মানে এই বিষয়েও কি কোনো রকম সাজেশন? আমার মনে হয় না তাদের এই জায়গাটিতে তাদের কোনো কিছু বলার সুযোগ আছে। নির্বাচনকালীন সরকার নিয়ে আমরা একটা কথা বলছি, বাস্তবে বাংলাদেশের এখনকার যে সংবিধান, সেই সংবিধানে নির্বাচনকালীন সরকার বলে কোনো বিষয় নাই। এখন তারপর আমরা বলছি নির্বাচনকালীন একটি সরকার হবে, সেটি একটি সরকার হবে সেই সময় এটি প্রধানমন্ত্রীর ইচ্ছে, তিনি প্রধানমন্ত্রী থাকবেন। তিনি এখন মন্ত্রী যদি 30 জন থাকেন, তিনি তখন 5 জন রাখতে পারেন, তিনি তখন মন্ত্রী 90 জন রাখতে পারেন, 90 জন রাখতে পারেন, ছোট হবে, এটি প্রধানমন্ত্রী বলেছেন, তার ইচ্ছে। মানে সংবিধান অনুযায়ী বলা হচ্ছে, সংবিধান অনুযায়ী হয়। সংবিধান অনুযায়ী বলা নাই যে মন্ত্রী 30 জনের জন্য 10 জনে করতে হবে, সংবিধান অনুযায়ী বলা নাই যে মন্ত্রী 90 জন করা যাবে না। অর্থাৎ এটি পুরোপুরিভাবে এটি নির্ভর করছে সরকারের ইচ্ছের উপরে। কিন্তু যেহেতু নির্বাচনে সব দল অংশ নিবে, যাকে যেটা বলছে আমিও মনে করি অংশ নিবে বা নেওয়া উচিত, কিন্তু এখানে এক ধরনের অস্বস্তিজনক একটা অবস্থা আছে, খুব স্বস্তিদায়ক অবস্থা নেই। এই স্বস্তিদায়ক অবস্থা রাজনৈতিক দলগুলোর বাইরে যাদের একটু কিছু হলেও তৈরি করার ক্ষেত্রে একটা ভূমিকা রাখা দরকার ছিল, সেই জায়গাটিও অবিশ্বাস্য রকমের একটা দুর্বল অবস্থা তৈরি হয়েছে। উল্টো তারা আরো অস্বস্তি তৈরি করেছে, তারা আরো বিতর্ক তৈরি করেছে। আমি নির্বাচন কমিশনের কথা বলছি, এই জায়গাটি আমাদের জন্য নতুন একটা অস্বস্তি তৈরি করেছে। আমরা প্রত্যাশা রাখি, এখন আসলে প্রত্যাশারও খুব বেশি সুযোগ নাই, যেরকম চলছে এর বাইরে খুব বেশি পরিবর্তন আসবে না, কারণ যে সময় আছে নির্বাচনী তফসিল ঘোষণা করে সঠিক সময়ে যদি নির্বাচন হয়, অবশ্যই মোটামুটিভাবে এখন যে সিস্টেম আমরা দেখছি, যে ব্যবস্থা আমরা দেখছি, এর মধ্য দিয়েই হবে। এক ধরনের অসন্তোষজনক পরিবেশ অস্বস্তিদায়ক পরিবেশ বিরাজমান থাকা অবস্থাতেই আমার ধারণা নির্বাচন। তারপরে আবার জাকারিয়া কাজল যেটি বলছিলেন, সামনের কিছু সময়ের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কিছু ঘটে যাবে। আরেকটা প্রসঙ্গে একটু যদি আপনারা বলেন, ছোট করেই জানতে চাইবো যে খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে যাওয়ার জন্য খালেদা জিয়ার রিট ছিল, তার প্রেক্ষিতে আদালতের আদেশ এলো যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে নিতে হবে। এটি তো পুরনো, মানে সরকারের কাছ থেকে এটি তো অনেক দিন ধরে ছিল, আজকে হাইকোর্টের নির্দেশ আসলো। যেটা এখানে ইম্পর্টেন্ট, যেটা এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস, হাসপাতালের ইম্পর্টেন্ট চিকিৎসক, মেডিকেল বোর্ড, যেটা আমি বললাম যে এটা আমাদের জন্য লজ্জার হলো, এটাই বাস্তবতা যে কোর্ট বলে দিচ্ছে যে এরা থাকতে পারবে, এরা থাকতে পারবে না। তার মানে কি, মানে দলবাজির এমন পর্যায়ে গেছে। এখন বোধহয় বেগম জিয়ার পছন্দের 3 জন ডাক্তার থাকবেন, তাই না ব্যাপারটা, আর 2 জন থাকবেন। আর এখানে চিকিৎসা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় কিন্তু আসলে এটি স্বয়ংসম্পূর্ণ এবং উন্নত মানের বিষয়, কিন্তু ওনারা যে জন্য চাচ্ছিলেন এখন তো বোঝাই যাচ্ছে, তারা যে মেডিকেল বোর্ডটা গভর্নমেন্ট গঠন করেছিল বা বিএসএমইউ গঠন করেছিল, সেটার উপর বোধহয় বিএনপি আস্থা রাখতে পারেনি। সেই কারণে সরাসরি স্পষ্ট করেই বলেছে যে বঙ্গবন্ধুতে না, এমনকি সিএমএইচ এর অফারটা এটা বঙ্গবন্ধুর জন্য, এটা বোধহয় চিকিৎসকদের জন্য। আজকে কোর্টের নির্দেশ এসেছে, কাজে এটার ব্যত্যয় ঘটানো যাবে না। তবে কোর্টের যে নির্দেশের যে বিষয়টা খুবই প্রণিধানযোগ্য, সেটা হচ্ছে চিকিৎসক সিলেকশনটা। কাজে এখন বোধহয় আর কোনো আপত্তি থাকবে না। এখানে আমার কাছে যেটা মনে হয় 2-3টি দিক। প্রথমত দিক, অ্যাটর্নি জেনারেল গত কিছুদিন ধরে যে সমস্ত বক্তব্য আমরা তার কাছ থেকে শুনেছি, এবং তিনি আজকেও যে কথা বলেছেন যে দণ্ডপ্রাপ্ত আসামি তার চিকিৎসা এইখানেই করতে হবে, সরকারি কারাবিধিতে কোনো অপশন করা যাবে না। না, মজার বিষয়টা হলো এরকম কোনো বাধ্যবাধকতা নাই। সরকার ইচ্ছে করলে পারে, আমি বলছি না যে তাকে অ্যাপোলোতে নিয়ে আসো, ইউনাইটেডে নিয়ে আসো, কিন্তু রাষ্ট্রের প্রধান নাও তো চাইতে পারে, এটিও নিশ্চয়ই চাইতে পারে, মানে চাইতে পারে নাও পাইতে পারে, সেটা ঠিক আছে। সরকার যে ইচ্ছা করলে পারে, তার প্রমাণ তো বেগম জিয়ার সঙ্গে কাজের মানুষ। হ্যাঁ, আমি সেই জায়গাতে আছি, এবং বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার নজির আমাদের এখানে আছে। আমি সেই জায়গাতে যাচ্ছি না, আমি বলছি অ্যাটর্নি জেনারেল, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা, তার বক্তব্য নিয়ে তিনি যখন একটি কথা বলেন, ধরে নেই যে সেটি আইন অনুযায়ী কথা বলছেন। এখন
সরকার যদি মনে করে তাকে বঙ্গবন্ধুকে নিতে পারে, CMH এ নিতে পারে, ইউনাইটেডে নিতে পারে, আমেরিকাতেও পাঠাতে পারে। এখন সরকার মনে করবে কি করবে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু আইনমন্ত্রী আইন কর্মকর্তা যখন বলে দেন যে এটা করা যাবে না, তখন ওটি এক ধরনের খটকা তৈরি করে। এইরকম বক্তব্য আসা উচিত বলে আমার কাছে মনে হয়। এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে একটি রাজনৈতিক সরকার, সেই রাজনৈতিক সরকার একজন কারাবন্দী মানুষ তার হেফাজতে আছে, সেই মানুষটির চিকিৎসা কিরকম, চিকিৎসা যে দরকার সেটি আমরা সবাই বলছি, তিনি যে অসুস্থ সেটা আমরা সবাই বলছি, তার চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে একটা রাজনৈতিক সরকার সিদ্ধান্ত নিতে পারছে না আমাদের সব ব্যাপারে, প্রায় সব ব্যাপারের মতো এই জায়গাতেও আদালতের শরণাপন্ন। রাজনৈতিক সরকার তো মানে সিদ্ধান্ত নিয়েছিল, তারপরে বিএনপি মানে আইনজীবীরা বা খালেদা জিয়ার আইনজীবীরা রিট করেছেন। দেখেন, সিদ্ধান্ত নিলেন আপনি, আপনার সেই সিদ্ধান্ত যখন, হ্যাঁ, আপনার সেই সিদ্ধান্ত যখন একজন অসুস্থ মানুষ যখন মানলো না, রাষ্ট্রকে তো মানবিক হতে হবে। আপনি যখন একজন ব্যক্তি আর রাষ্ট্র আলাদা ব্যাপার, আপনি একরোখা হতে পারেন, কিন্তু রাষ্ট্রকে তো মানবিক হতে হয়। তো সেই রাষ্ট্র সেই জায়গাতে একটা মানবিক সিদ্ধান্ত নিতে পারলো না, আদালত যে সিদ্ধান্তটি দিল। হওয়ার পেছনে একটা যৌক্তিক কারণ কি দিতে হবে না? মানে একরোখা হওয়ার ক্ষেত্রে যদি আপনি এইটা কারণ বলেন, তাহলে শুধুমাত্র একটি কারণ হতে পারে যে আমি এই ডাক্তার, পৃথিবীর সেরা ডাক্তার, অথচ হয়তো আমার কাছে মনে হতে পারে যে না, আমি তার চিকিৎসা আমি নিব না। হতেই পারে এরকম আপনার মনে, এটি একটা যুক্তি হতে পারে। আমি যেটা বলতে চাইছি যে আজকে আদালত যে সিদ্ধান্ত দিয়ে দিল ড্যাবের হতে পারবে না, স্বাধীনতা চিকিৎসক হতে হবে, এটা ডাক্তারদের জন্য তো সম্মানজনক নয়, এটা দেশ হিসেবে আমাদের জন্য সম্মানজনক। আমি বলতে চাচ্ছিলাম যে কথাটা, যে এরকম একটা সিদ্ধান্ত বহু আগে সরকার নিজেই নিয়ে নিতে পারতো। ঠিক আছে, এই ডাক্তারদের অধীনে হবে না চিকিৎসা, কায়ারদের অধীনে হবে অমুক ডাক্তার। আমি একটা বিরতি নিয়ে আসি জাকারিয়া কাজল, এই প্রসঙ্গে আরেকটু শুনবো, তারপরে কোটার প্রসঙ্গে যাব। দর্শক থাকুন সাথেই। ফিরলাম সংবাদ সম্প্রসারণে। যেই প্রসঙ্গটিতে কথা বলছিলাম একটু সেটি শেষ করতে চাই। জাকারিয়া কাজল, এই বঙ্গবন্ধু মেডিকেলেই নিতে হবে খালেদা জিয়াকে, এমন নির্দেশে এখন কি আর বেগম জিয়ার হাতে সেই অপশনটা থাকে কিনা যে যাবেন না, ইউনাইটেডেই যাবেন? না, এখন আদালতের এই রায়ের পর থাকবে না, কারণ আজকে ওনার আইনজীবী যে রিয়াকশন মানে ওনার আইনজীবী যে ব্রিফ করলেন দেখলাম, উনি তো বললেনই, উনি তো বললেন যে ওনাদের পছন্দ মতো চিকিৎসক দিয়ে হবে। তার মানে এটা মেনে নিয়েছেন ওই যে সুপ্রিম কোর্ট বারের যিনি প্রেসিডেন্ট। এখন একজন অসুস্থ মানুষ আমার ধারণা যে চিকিৎসা পাবেন। তবে আমার ধারণা উনি যেটা বলেছেন, দ্রুততম সময় বেগম জিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং তার পছন্দ মতো, তার পছন্দের 3 জন এবং সরকারি নির্ধারিত 2 জন চিকিৎসকদের চিকিৎসা হবে, কিন্তু ওই 5 জনের কেউ ড্যাব বা সাথীদের সঙ্গে যুক্ত থাকতে পারবে। অন্ততপক্ষে একটি ভালো বিষয় যে অসুস্থ মানুষের চিকিৎসাটা এতদিন যেটি ঝুলেছিল সেটি এখন অন্ততপক্ষে হতে যাচ্ছে। এবারে একটু কথা বলতে চাই কোটা। বহুল আলোচিত দাবির মুখে কোটা বাতিল করে আজকে প্রজ্ঞাপনটা জারি হলো, কিন্তু যখন জারি হলো তখন দ্বিতীয় দিনের মতো কিন্তু কোটা বহালের আন্দোলনও চলছে। গতকাল থেকে শুরু হয়েছে, আজকে দ্বিতীয় দিনের মতো। আমি একটু কারেকশন দিই, মানে বহুল আলোচিত সব ঠিক আছে, কিন্তু কোটা বাতিলের দাবি কিন্তু কারো ছিল না। দাবিটা ছিল যারা আন্দোলন করছিল তাদেরও দাবিটা ছিল সংস্কার। সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বাতিলের কথা বলেছেন, পরে সরকার যে কমিটি করে দিয়েছে সচিব পর্যায়ের কমিটি, তারাও কোটা বাতিলের কথা বলেছেন, কিন্তু যারা আন্দোলন করছিল তারা কিন্তু বাতিলের কথা যখন মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলেছিলেন যে বাতিল, তখন তারা সাধুবাদ জানিয়েছিল প্রধানমন্ত্রীকে, প্রধানমন্ত্রী মাদার অফ এডুকেশনের। সবই ঠিক আছে, কিন্তু তারা কিন্তু এখনো বলছে যে আমরা তো বাতিল চাই। এখন আমি চাইলাম কামান, পিস্তল, তুমি কামান দিয়ে দিলে তো আমার আপত্তি নেই, ব্যাপারটা এরকম ছিল। তারা যেটা চেয়েছে তার থেকে অনেক বেশি তারা পেয়েছে, মানে তারা ভাবছে। এখন যেটা হচ্ছে এটা বাংলা ছোট গল্পের মতো যে শেষ হইয়া হইল না, সে কোটার ব্যাপারটা আমরা বোধহয় একটু, আমার ধারণা আমরা বোধহয় এটাকে মিসহ্যান্ডেল না বললেও আমরা বোধহয় সঠিকভাবে বিষয়টা নিয়ে আমরা কাজ করিনি। কারণ দেখো, এটাও কিন্তু এই জিয়ে রাখলে নেল ইন দ্য শু, একটা শুর মধ্যে একটা পিন আমরা রেখে দিলাম, এই পিনের ফলে কিন্তু এটা ট্রাবলটা রয়ে গেল। আমরা যদি তখন যেটা হলো, তখন কেন আমরা সঙ্গে সঙ্গে প্রজ্ঞাপন করতে পারলাম না? আজকে তো সঙ্গে সঙ্গে প্রজ্ঞাপন করতে পারলাম। তো এটা নিয়ে বোধহয় কারা এটার কমিটি যাচাই বাছাই এই বিষয়গুলো যে রয়ে গেল, সেগুলো হতেও তো একটা সময় লাগলো। এখন সংবিধান ইত্যাদি এটা নিয়ে কিন্তু অনেক কথা আছে, যেমন অনগ্রসর জনগোষ্ঠী যারা, তারাও কিন্তু এখন আন্দোলন করছে। তোমার এটা তো সংবিধানে আছে তাদের ব্যাপারটা, আমরা একটু ব্ল্যাঙ্কলি বাদ করে দিলাম, আবার 3য় 4র্থ শ্রেণীতে কোটা রাখলাম। তার মানে কি আমি এই জনগোষ্ঠীকে 3য় 4র্থ শ্রেণীর উপরে উঠতে দিতে চাই না? এরকম অনেক প্রশ্ন আসবে। আমি জানি এটা নিয়ে কোর্টে যাবে, তারা বলছে এই প্রশ্নগুলি আসবে কিনা, ন্যায়সঙ্গতভাবে আসা উচিত। আর কোটা বহাল রাখার দাবিতে এখন না, এটা মুক্তিযোদ্ধার যেটা মুক্তিযুদ্ধের ব্যাপার, মুক্তিযোদ্ধাদের প্রতি এই দেশের প্রত্যেকটা নাগরিকের অতল শ্রদ্ধা আছে, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ। মুক্তিযোদ্ধার সন্তানদের কোটার ব্যাপারেও
আমি মনে করি একটা পার্সেন্টেজ রাখা উচিত ছিল, কিন্তু এর পরবর্তী পর্যায়ে যেটা সেটা নিয়ে হয়তো অনেকেরই আপত্তি আছে। ওই ব্যাপারে একটা সংস্কার হওয়ার কথা। গোলাম মুর্তজা, আসলে এইখানে কি আপনার মনে হয় একটা বিষয় একটু যোগ করি যে গতকাল প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে আবার বললেন যে কোটা তো বাতিল, কিন্তু যদি এখন কেউ চায় কোটা বদলাতে তাদেরকে আন্দোলন করতে হবে। এই কথাটা বলার কথা, ভালোভাবে আন্দোলন করতে পারলে তখন ভেবে দেখতে এইভাবে উনি এইভাবে জোরালো আন্দোলন করলে কি আসলে এই সিদ্ধান্ত পরিবর্তন হবে? এখন বিষয়টা হচ্ছে এখানে এই জায়গাটাতে যে মাননীয় প্রধানমন্ত্রীর অনেক কথা খুব পরিষ্কার থাকে, বুঝতে পারি। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী ঠিক এই কথা দিয়ে কি বোঝাতে চেয়েছেন, এটি ঠিক প্রধানমন্ত্রীর মতো জায়গায় থেকে এটা আমি এখনো বুঝতে পারি, আমি এখনো বোঝার চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সফল আন্দোলন করতে পারলে, তো সফল আন্দোলন করতে পারলে দাবি মানা হবে। তবে মানে কোটা সংস্কারের আন্দোলন যারা করলেন সেইটাকে যদি আমরা সফল আন্দোলন ধরি, তাহলে আন্দোলন যে সময়টাতে চললো সেই সময়ে যে সমস্ত ঘটনা ঘটেছে পুরোটা, আমি বিস্তারিত বলছি না, তাহলে সেই ঘটনাগুলোর প্রতি তো সরকার স্বাগত জানাননি সেই ঘটনাগুলোকে। তাহলে সফল আন্দোলন মানে কি চাপ দেয়া, সফল আন্দোলন মানে কি রাস্তাঘাট অবরোধ করে দেয়া, এটাকেই কি আমরা তাহলে সফল আন্দোলন বলছি? এটি একটি প্রশ্ন থাকছে। এবং প্রধানমন্ত্রীর মতো জায়গার থেকে ও সেখানে পর্যালোচনা হবে, কেউ দাবি তুললো, সেই দাবিটি পর্যালোচনা করা হবে যে সেই দাবিটি যৌক্তিক কি অযৌক্তিক, সেই দাবিটি ন্যায্য না অন্যায্য। ন্যায্য দাবি হলে, যৌক্তিক দাবি হলে সেটি পর্যালোচনা করে যতখানি সম্ভব মানা যাবে সেটিই ওই জায়গা থেকে আমরা প্রত্যাশা করি। কিন্তু আন্দোলন করে আদায় করতে হবে এটি যখন ওই জায়গা থেকে বলা হয় তখন এক ধরনের বিষয় তৈরি হয়, বুঝতে পারি না অনেকগুলো বিষয়। তার মুক্তিযোদ্ধার সন্তানরা আন্দোলন করছে, এখন এই আন্দোলন করে তাদের দাবি আদায় করতে হবে কেন? জাকারিয়া ভাই যেটি বলেছেন যে দাবিটা তো ছিল সংস্কারের, বাতিলের নয়, তো সেই জায়গাতে মুক্তিযোদ্ধা কোটা রাখা যাবে না কেউই বলেনি, বলেছে 5% রাখেন, 7% রাখেন, সন্তানদের জন্য দরকার আছে, নাতিপুতির জন্য দরকার নেই, এই জায়গার একটি প্রসঙ্গ এসেছে। আর এর বাইরে এই কোটার আরেকটি ব্যাপার তৈরি হয়েছে, সেটি হচ্ছে যে কিছু জায়গা আছে যাটার প্রতি আমাদের সংবেদনশীল থাকা প্রয়োজন ছিল। মাননীয় প্রধানমন্ত্রী প্রথম দিন হিসাব আপনার স্মরণে আছে, সংসদের বক্তৃতায় প্রতিবন্ধীদের কথা বলেছেন, নারীদের কথা বলেছিলেন। ওই জায়গাগুলো এখন এই বাতিলে নাই, পরবর্তীতে হয়তো অন্তর্ভুক্ত করা হবে। তো আমার কাছে মনে হয় যে এখন তাহলে বাদ গেল কেন? আদিবাসী তো আমরা এখন সুবিধার কথা বলেছিলেন তখন প্রধানমন্ত্রী, যাই হোক কিছু একটা বলেছিলেন, প্রয়োজনে কিছু একটা করা হবে। আপনি আদিবাসী নয়, আমরা তো এখন সংবিধান অনুযায়ী আদিবাসী বলতে পারি না, ক্ষুদ্র নিগোষ্ঠী। তো ক্ষুদ্র নিগোষ্ঠীর তারা যে পিছিয়ে আছে তা নিয়ে তো কোনো সমস্যা, সন্দেহ নেই, সবাই আমরা স্বীকার করি। তো তাদের জন্য কোটা যে বাতিল হয়ে গেল পুরোপুরিভাবে থাকলো না, একটা দেশের সবাইকে সবসময় আন্দোলনের মধ্যে থাকতে হবে কেন? যেটা একটা সিদ্ধান্তে পৌঁছানো যায়, তাহলে সেরকম একটি জায়গায় আমি মাঠে আন্দোলন করবো কেন? মুক্তিযোদ্ধার সন্তানদের এখন তারা আজকে হয়তো খুব অল্প সংখ্যক আন্দোলন করেছেন, তারা আগামী 6 তারিখে একটি মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন। মহাসমাবেশে যদি কয়েক হাজার লোক হয়, 10, 20, 25, 40 হাজার লোক হয়, তাহলে পুরো ঢাকা শহর অচল হয়ে যাবে। তো সেই অচলতা আমরা কেন তৈরি করব? আজকে যানজট ছিল, তারা সংখ্যায় খুব কম ছিল, কিন্তু শাহবাগ মোড়ে তারা এমন ভাবে বসেছিলেন যে কারণে রাস্তায় গাড়ি চলাচল করতে পারেনি। আমার বক্তব্যটা হচ্ছে যে এটি এইভাবে হ্যান্ডেল না করে সংবিধানের আলোকে সংবেদনশীলতার সঙ্গে এটি পর্যালোচনা করা দরকার ছিল, সেই জায়গাটি আমরা করিনি। আমরা এক সময় বলেছি অনেক সময় লাগবে, আবার তড়িঘড়ি করে ফেলেছি, আবার আমরা একদিনের মধ্যে পরিপত্র জারি করে ফেলেছি, সবই আমরা করেছি, এগুলো ইতিবাচক দিক। আবার অনেক বিতর্ক তৈরি করেছি, আদালতের প্রসঙ্গ সামনে এনেছি, আবার সেই আদালতের প্রসঙ্গ পেছনে চলে গেছে। অর্থাৎ সবকিছু মিলে এই জায়গাটায় আমরা যেভাবে পরিপক্কতার পরিচয় দেওয়া দরকার ছিল, আমার ধারণা যে আমরা পরিপক্কতার পরিচয় দিতে পারি। জাকারিয়া কাজল যেটি বলছিলেন, রবীন্দ্রনাথের ছোট গল্পের সংজ্ঞা শেষ হইয়াও হইল না শেষ, সেখানে রেখে আমাকেও একটা বিরতিতে যেতে হবে। বিরতির পরে অনলাইনের সংবাদগুলো জানিয়ে দেব দর্শক আপনাদের। ফিরলাম সংবাদ সম্প্রসারণে। অনলাইনের সবশেষ খবরগুলো দেখে নিই। বিডি নিউজ প্রথমেই, সিনহার অর্থ কেলেঙ্কারির প্রমাণ পেয়েছে দুদক, প্রয়োজনে যুক্তরাষ্ট্রে গিয়েও জিজ্ঞাসাবাদ করা হবে সিনহাকে, এমনটি বলছেন। কোন মন্তব্য আপনাদের কাছ থেকে ছোট ছোট করে? এই অর্থ কেলেঙ্কারিটি এটি বহু আগের থেকে আলোচনা হচ্ছিল, এটির সুনির্দিষ্ট করে কোনো কথা পাওয়া যায়নি। এখন দুদক বলছে যে তারা প্রমাণ পেয়েছে। আর সিনহা যে বইটি লিখেছেন সেই বইয়ের 497, 96, 97, 98 এই পৃষ্ঠাগুলোতে এই টাকাটা কোথা থেকে, বাড়ি বিক্রির কোথা থেকে কি টাকা এসেছে, আমি ওই জায়গাটাতে পড়েছি, তার মোটামুটি বিস্তারিত ওইখানে তিনি ব্যাখ্যা দিয়েছেন। তিনি সত্যি লিখেছেন না ভুল লিখেছেন সেটি আমি জানি না, কিন্তু ওই বইটিতে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে যে এইটি বাড়ি বিক্রির অর্থ কিভাবে তার অ্যাকাউন্টে ঢুকেছে। এখন বাকিটা দুদক বলছে জালিয়াতির প্রমাণ পাবে, কিন্তু আমার প্রশ্ন যেটা যে দুদক যেটা বলছে যে আমেরিকায় গিয়ে জিজ্ঞাসাবাদ, আমেরিকায় গেলে কি সিনহা জিজ্ঞাসাবাদের জবাব দিতে বাধ্য হয়ে, মানে আমি এই জিনিসটা আমার কাছে খুব
প্রয়োজনে। আমি আমেরিকা আছি, আপনি যাবেন, আমি আপনার সঙ্গে কথা বলবো, হোয়াট টু ডু, এই জাতীয় কথা কি ভিত্তি আমি জানি কি অর্থ। দেখা যাক এই তদন্তের শেষ কি হয়। আমরা নিশ্চয়ই সব শেষ জানবো এবং জানাবো দর্শকদের। ভোটের আগে পদোন্নতির ঢেউয়ে সামিল ইসি, নির্বাচন কমিশনে পদোন্নতির ঢেউ লেগেছে। মানে নির্বাচন কেন্দ্রিক কাজ ছাড়া নির্বাচন কমিশন আর সবকিছু করছে এবং যত বিতর্কিত বিভ্রান্তিকর কাজকর্ম আছে তার সব তারা করছে একসঙ্গে নির্বাচনের আগে। জাকারিয়া কাজল, কোনো মন্তব্য? না, এটা আমি জানি না, এটাও তাদের রুটিনও হতে পারে, কারণ আজকে দেখলাম আবার সংসদ সচিবালয়ে কত সব পদ বাড়ানো হচ্ছে, রুটিন ওয়ার্ক হতে পারে, যে আমি যেহেতু জানি না এটা নিয়ে পরের খবরগুলো দেখে নেই। 7 রোহিঙ্গাকে পরের আর একটু কয়েকটা খবর ছিল কিন্তু বিডি নিউজে, যেটা আমাদের দেখার বাকি ছিল। 7 রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠালো ভারত, এটি একটি খবর। 7 জনকে খবরের খুব গুরুত্বপূর্ণ যে ভারতে অল্প কয়েকজন রোহিঙ্গা আছে, তারা তাদেরকে ফেরত পাঠাচ্ছে। তাদের সুপ্রিম কোর্টও এটি ফেরত পাঠানোর ক্ষেত্রে মানবিকতার গ্রাউন্ডে না করছে না। আর বাংলাদেশে 10-12 লক্ষ রোহিঙ্গা আছে, তাদের একজনকেও ফেরত পাঠানোর প্রসঙ্গ আসলে সারা পৃথিবী মানবিকতা নিয়ে যেভাবে হইচই করে ওঠে, ভারতের ক্ষেত্রে সেটি দেখা যায় না। ভারতের যেটা, এটা ওরা জেলে ছিল, আসামে জেলে ছিল, তাদের পাঠিয়ে দেওয়া হয়েছে দেখলাম, যেটা আর কি আমি ডিটেইলসটা এখনো দেখিনি। তবে জাতিসংঘ কিন্তু উদ্বেগ জানিয়েছে। আর ভারতের সঙ্গে তো এই ঘটনাটি যদি আমরা তো সবাই জানি, বাংলাদেশে হলে আরো অনেক বড় ঘটনা। আমরা সবাই জানি যে ভারতের সঙ্গে মিয়ানমার এই ইস্যুতে ভারতের অবস্থান তো আমরা জানি এক এক সময় কিন্তু জাতিসংঘের উদ্বেগটা খুব, জাতিসংঘের উদ্বেগে কিছু আসে যায় বলে তো মনে হচ্ছে না, কারণ আমাদের নিয়েও তো জাতিসংঘ বহু কিছু করলো। রেজাল্ট কি সেটি যুগান্তরের খবরে। এসিতে 3 স্তরে 75 কর্মকর্তার পদোন্নতি, ওই যে পদোন্নতির ঢেউয়ের সেই খবরটি এখানে। আর কি কিছু আছে এখানে? আর মোটামুটি এই যুগান্তরের ঐক্য প্রক্রিয়ায় মানববন্ধন রোববার, শনিবার দেশে ফিরবেন ডক্টর কামাল। তিনি ব্যাংককে চিকিৎসার জন্য গিয়েছেন বলে আমরা জানতে পারছিলাম। দেশে ফিরবেন 20 অক্টোবর। সোহরাওয়ার্দীতে জনসভা করতে চায় যুক্তফ্রন্ট, এই একটি খবরও রয়েছে। মানে যুক্তফ্রন্টেরটা 20 অক্টোবর আর ঐক্য প্রক্রিয়াটা আগামী রবিবার, এই খবর। তারপরে পত্রিকায় ডেইলি স্টার, 40th BCS রিক্রুটমেন্ট টু বি অন মেরিট বেসিস, পিএসসি চেয়ারম্যান বলছেন। যেহেতু কোটা বাতিল হয়েছে, কাজে এটা মেরিট বেসিস হবে, তো বলা বলির কিছু নাই। যেহেতু আজকে প্রজ্ঞাপন জারি হয়েছে, নতুন নিয়োগটা তো মেধাভিত্তিতেই হবে। মানে একটা সময় কোটা নিয়ে দেখা গিয়েছিল যে অনেক সময় লাগবে, অনেক সময় লাগে, এখন দেখা যায় অত্যন্ত দ্রুত গতিতে সবকিছু হচ্ছে। ভালো ব্যাপার। গতকাল মন্ত্রিসভার অনুমোদনের জন্য সায় দিলে, আজকে প্রজ্ঞাপন জারি হয়ে গেছে, আমাদের সিদ্ধান্ত এসে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে। ভালো ব্যাপার। 40তম BCS। যাই হোক, শেষ করবো আজকের মতো। মোটামুটি খবরগুলো দেখে নিলাম, যেগুলো এখনকার সব শেষ। অসংখ্য ধন্যবাদ জাকারিয়া কাজল এবং গোলাম মুর্তজা, আপনাদের দুজনকেই। শেষ করছি সংবাদ সম্প্রসারণ। ভালো থাকবেন দর্শক।